স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ থাকছে বরিশাল বিভাগের জেলাগুলোর খবর, সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা অবকাঠামো যেন গলার কাঁটায় পরিণত হয়েছে। খাল দখল করে স্থাপনা নির্মাণ, সরু রাস্তা, ফুটপাত দখল সহ নানা কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে ভোলার বাসিন্দাদের। দিন দিন বসবাসের অযোগ্য হয়ে উঠছে এই দ্বীপ জেলাটি। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ভোলার জনসংখ্যা, সেই সঙ্গে বাড়ছে জনদুর্ভোগ। এই জনদুর্ভোগ কমিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে যেই ধরনের পরিকল্পনা গ্রহণ করা উচিত সেই ধরনের পরিকল্পনা না থাকায় প্রতিনিয়ত মানুষের নানা ধরনের দুর্ভোগের শিকার হচ্ছে। আমি আছি এই মুহূর্তে ভোলা শহরের প্রাণকেন্দ্র নতুন বাজারে। যেই নতুন বাজারে একসময় এই জায়গাটিতে খোলা মাঠ ছিল, সেখানে সেই মাঠে বিভিন্ন ধরনের জনসভা, ওয়াজ থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠিত হতো, ছিল টাউন হল। কিন্তু একটি কালের বিবর্তনে বলা যায় যে স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে এই নতুন বাজারটিকে একরকম এখন দখল করে ফেলার কারণে, মূলত অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নের কারণেই মূলত এই নতুন বাজারটি এখন ধ্বংসের দ্বার প্রান্তে। যেখানে খোলা মাঠ ছিল, যেখানে ছিল স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা যেত, সেই জায়গাগুলো দখল হয়ে যাওয়ার কারণে এখন কিন্তু রাস্তার মধ্যেই অটো পার্কিং করা লাগছে। অন্যদিকে রাস্তার মধ্যেই কিন্তু ফুটপাতের বিভিন্ন দোকানের কারণে মানুষ হাঁটাচলা করা যেন এখন দায় হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়তই ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। এই দুর্ঘটনার কারণে কিন্তু মানুষ দুর্ভোগের মধ্যে পড়ছেন। বিশেষ করে এই নতুন বাজারে যারা ব্যবসা করছেন তারাও কিন্তু ঠিকমতো ব্যবসা বাণিজ্য করতে পারছেন না বলে জানিয়েছেন। পরিস্থিতির সাথে পাল্লা দিয়ে জনসংখ্যা বাড়তেছে এবং সাথে সাথে আমাদের যেই উন্নয়ন হচ্ছে এগুলো হচ্ছে অপরিকল্পিতভাবে। ফলে আমাদের যে জায়গা তা দিন দিন সংকীর্ণ হচ্ছে এবং অদূর ভবিষ্যতে দেখা গেছে আজ থেকে 20 বছর 50 বছর পরে আমাদের অনেক কিছুই আমরা আর স্বাধীনভাবে চলতে পারবো না, বা সুস্থভাবে আমরা বসবাসের জন্য আমাদের অসুবিধা হবে, অযোগ্য হয়ে যাবে। বিশেষ করে আমাদের যে আবাসন বা আবাসিক এলাকাগুলো আছে সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন যাবৎ অপরিকল্পিত উন্নয়নের কারণে এবং নগরায়নের কারণে আমাদের খেলার মাঠগুলো প্রায় বিলুপ্ত হয়ে পড়েছে। ভোলা শহরে কোনো যা হচ্ছে তা কোনো পরিকল্পিতভাবে হচ্ছে না। এগুলা যদি পরিকল্পিতভাবে তো মানুষ উপকার হতো। সমস্ত জায়গায় সব কিছু এক কেন্দ্রিক হচ্ছে, এজন্য মানুষ চারিদিক থেকে শহরে আসতে হচ্ছে। যদি শহরে চারিদিকে থাকতো তাহলে মানুষ আসা লাগতো না। এই জন্য ভবিষ্যতে যে পরিকল্পনা হবে সেগুলোর জন্য গুছাইয়া হয়, যেমন পরিকল্পনা করা হয়। আমরা চাই ভোলা পরিকল্পিত শহরভাবে গড়ে উঠুক। ভোলার যে খাল, যেইভাবে আপনার এই সুয়াসের ব্যবস্থার জন্য জোয়ার ভাটার পানি নামলে নগরায়নের বা শহরে যেইভাবে উপকৃতি হয়, সেই খালগুলো প্রশস্তটা কমে এনে একদম ড্রেনের সমন্বয় করে ফেলছে, যেটা একটা শহরের জন্য আসলে দুষ্কর ব্যাপার। আগামী 15-20 বছরের মধ্যে ভোলা পৌরসভায় আর বসবাস করা যাবে না। কারণ হচ্ছে নতুন বাজার যেই একটা খোলা মাঠের মতো ছিল সেখানেও ভবন হয়েছে, ফুটপাতগুলো দখল হয়ে গিয়েছে, খালপাড়ের যেই বাইপাস রাস্তা সেটা দখল হয়ে গেছে, ভোলা সরকারি স্কুলের মাঠ সেটাও দখল হয়ে গিয়েছে। যেটা যেখানে হওয়া দরকার সেখানে না হয়ে অপরিকল্পিতভাবে ব্যক্তি স্বার্থের কারণে শুধু ভোলা পৌরসভাটা অপরিকল্পিত উন্নয়ন হচ্ছে। এই অপরিকল্পিত উন্নয়নে জনগণের কোনো সুবিধা হচ্ছে না এবং আমরা কোনো সুবিধা পাচ্ছি না। এর থেকে আমরা উত্তীর্ণ হতে চাই এবং এর থেকে আমরা বের হয়ে আসতে চাই আগামী দিনে, যেন ভোলা পৌরসভা একটা পরিচ্ছন্ন পৌরসভা হয় এবং পরিকল্পিত নগরায়ন হয়। ভোলা একটি ছোট শহর, এখানে যে পরিমাণ বিনোদন কেন্দ্র থাকার কথা তা নেই বললেই চলে, যা আছে তাও দখল হয়ে গেছে। সরকারি স্কুলের মাঠটি ভোলার মানুষের জন্য, ভোলার মানুষের প্রধান বিনোদন কেন্দ্র, কিন্তু বর্তমানে এক পাশে হচ্ছে সুইমিং পুল, অন্য পাশে সরকারি প্রতিষ্ঠান হয়েছে। পাশাপাশি এখন আবার সরকারি স্কুলের অন্য পাশে হচ্ছে এই সরকারি আরেকটি প্রতিষ্ঠান হচ্ছে, যার কারণে এই বিনোদন কেন্দ্রটি নষ্ট হয়ে যাচ্ছে। যথেষ্ট সমস্যা হয়েছে। কোনো কাস্টমার দোকানে ঢুকতে পারে না, কোনো গাড়ি পার্কিং করতে পারে না, কোনো হুন্ডা দাঁড়াইতে পারে না এবং সাধারণ জনতারাও আইতে অনেক পথ ঘুরিয়ে আইতে হয় দোকানে। কর্তৃপক্ষের কাছে আমরা ভোলাবাসীর পক্ষ থেকে যেটা আবদার করব সেটা হচ্ছে আমাদের এই মাঠ যেন যতটুকু আছে এর চেয়ে সংকীর্ণ না হয়, বরঞ্চ আরও সুন্দর মাঠের আরও সুন্দর খেলাধুলার ব্যবস্থা করার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। শুধু নতুন বাজার নয়, একই চিত্র ভোলার বিভিন্ন মার্কেটগুলোতে। যেসব মার্কেটগুলো আসলে গড়ে উঠছে শহরে, তারা কোনো পার্কিং ব্যবস্থা না থাকার কারণে মানুষ রাস্তার মধ্যেই যত্রতত্র তাদের গাড়ি পার্কিং করতে হচ্ছে। ফলে মানুষ কিন্তু হাঁটাচলা করায় দায় হয়ে দাঁড়িয়েছে। তার জন্য স্থানীয়রা মনে করছেন যে পরিকল্পিত শহরায়ন যদি করা যায় তাহলে হয়তো বা মানুষের কিছুটা হলেও দুর্ভোগ কমে আসবে। 2018 থেকে 2038 সাল পর্যন্ত একটি 20 বছর মেয়াদী একটা মহাপরিকল্পনা ভোলা পৌরসভার পক্ষ থেকে প্রণয়ন করা হয়েছে। সেখানে সড়ক যোগাযোগ ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, ওয়েস্ট ম্যানেজমেন্ট, পানি সরবরাহ, সড়কবাতি
এরকম নানান বিষয়গুলি এবং শহরের যে যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে যে যানবাহন থাকবে সেই ধরনের একটি পরিকল্পনা কিন্তু আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। এটি বাস্তবায়িত হলে ভোলা শহর একটি অত্যন্ত বাসযোগ্য, সুন্দর, নিরাপদ, পর্যটন নির্ভর শহরে পরিণত হবে। শুধু শহরের অবকাঠামোই নয়, শহরের মাঠগুলো কিন্তু এখন দখলের দ্বার প্রান্তে। ভোলা শহরের প্রাণকেন্দ্রের যেই সরকারি স্কুল মাঠটি, সেটিও কিন্তু এখন দখল হয়ে অনেকটা ছোট হয়ে আসছে। এই মাঠে কিন্তু গড়ে উঠেছে সুইমিং পুল, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। এখন নতুন করে এইখানে এই স্কুলেরই আরেকটি নতুন ভবন মাঠের মধ্যে করার পরিকল্পনা নিয়েছে। স্থানীয়রা মনে করছেন যে এই মাঠের মধ্যে যদি এই ভবনটি হয় তাহলে হয়তো বা মাঠটি আরও ছোট হয়ে যাবে, তাহলে অদূর ভবিষ্যতে শিক্ষার্থীরা কিংবা আগামী প্রজন্ম তারা খেলা বিমুখ হয়ে যাবে। তাই আগামী প্রজন্মের বাসযোগ্য করার জন্য মাঠটি রক্ষা করার পাশাপাশি পরিকল্পিত শহরায়ন করার দাবি জানিয়েছেন ভোলাবাসী। আদিল হোসেন তপু, চ্যানেল 24, ভোলা। দীর্ঘদিনেও সংস্কার না করায় ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বড় বড় ফাটল, খসে পড়ছে পলেস্তারা। গুরুত্বপূর্ণ জিনিসপত্র রক্ষায় পলিথিন টাঙিয়ে চলছে দাপ্তরিক কাজ। স্বাভাবিক কার্যক্রম চালাতে হিমশিম খেতে হচ্ছে পটুয়াখালীর দুমকি উপজেলা ডাকঘরের কর্মকর্তা কর্মচারীদের। ভবনের ছাদ, ভীম ও দেয়ালের বিভিন্ন স্থানের পলেস্তরা উঠে বেরিয়ে গেছে রড, ধরেছে ফাটল। বৃষ্টির পানি ও খসে পড়া পলেস্তরা থেকে রক্ষা পেতে পলিথিন টাঙিয়ে চলছে পটুয়াখালীর দুমকি উপজেলা ডাকঘরের দৈনন্দিন কার্যক্রম। স্বাভাবিক কার্যক্রম চালাতে হিমশিম খেতে হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের। বৃষ্টি হইলে পানি পড়ে, তারপর আপনার ওই চতুর্দিকে পানি প্রায় 1 ফুটের মতো পানি জমা হয়ে যায়। কারণ এই সাইডটা আগে ছিল নিচু, এই সাইডে পানি নামতে, এখন ওই সাইডটা হয়ে যাওয়ার পর এদিকে পানি হ্যাঁ একটু ছাদ ভাঙিয়ে পড়তে আসে। এই সেদিনকার ওখানে ভাঙিয়ে আমার গাড়ি পড়ছে। এই দুর্দশার মধ্যে কাজ করাই বড় কষ্টকর। ছাদ ঘামাইয়া পানি পড়ে কাজ করতে সমস্যা হয়, তারপর ফ্যান খুলে রাখা লাগে, গ্রাহক ভোগান্তিতে থাকে। ছাদের রং আপনার ড্যাম হয়ে রং নিচে ল্যাপটপ বা কাগজপত্র নষ্ট করে, গ্রাহক বসতে সমস্যা হয়, চেয়ার টেবিল ভিজে যায়, ল্যাপটপ কাগজপত্র সবই নষ্ট হয়ে যায় পানি পড়লে, যার কারণে পলিথিন টাঙিয়ে কাজ করতে হয়। সেবা নিতে প্রতিদিন শত শত মানুষের আনাগোনা এই ডাকঘরে, তাই দ্রুত ভবন সংস্কারের দাবি সেবা নিতে আসা ভুক্তভোগী গ্রাহকদের। পোস্ট অফিসের অবস্থা খুবই খারাপ, একটা কাজের জন্য আসছি এবং ছাদ ভাঙে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। এটা আমরা পোস্ট অফিসটা অতি শীঘ্রই আমরা সংস্কার চাই। পোস্ট অফিসটা খুবই পুরনো, এখানে আমরা উঠি যেতে তাহলে আমাদের খুবই ভয় লাগে। কিন্তু এই যে উপরে ছাদ আছে, এটা উপরে ভেঙে ভেঙে পড়ছে বালু, তার জন্য আমাদের কাজে বিঘ্ন ঘটে। বিভিন্ন স্পটে জয়েল, আমি একদিন এখানে টাকা ক্যাশে জমা দিতে আসছি, ওখান থেকে একটা মানে ফাটল ধরে চাকা পড়ছে আর কি ভাঙ্গা। এখন আমরা যে রিক্সে থাকি, আমি যখন আসি বা অন্যান্য গ্রাহকরা যখন আসে, এই মাথার উপরেই অনেক দেখা গেছে ফাটল আছে, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত ভবনটি সংস্কারের আশ্বাস ডাক বিভাগের। অতি শীঘ্রই আমরা কাজ ধরব, যেহেতু গত সপ্তাহে আমরা পোস্ট অফিসটা গিয়ে দেখে আসছি এবং এস্টিমেটও করে আসছি কী ধরনের কি অর্থের প্রয়োজন, এবং এটি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পোস্টমাস্টার জেনারেল দক্ষিণ অঞ্চল খুলনা স্যারকে জানিয়েছি। উনিও বিষয়টা দেখেছেন এবং আমাদেরকে এই বিষয়ে প্রয়োজনীয় আশ্বাস দেবে বলেও আমরা নিশ্চিত হয়েছি। ডাক বিভাগের অর্থায়নে 1987 সালে নির্মাণ করা হয় একতলা এই ভবনটি। দ্রুত সময়ের মধ্যে ভবনটি সংস্কার নয়তো নতুন ভবন নির্মাণের দাবি সেবা প্রত্যাশীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ঝালকাঠির অন্যতম প্রাচীন জনপদ কীর্তিপাশা 19বিংশ শতাব্দীর প্রথম দিকে ব্রিটিশ সরকারের কাছ থেকে জলাশয় ও বনভূমির তালুক নিয়ে এখানে জমিদারি গড়ে তোলেন রাজা রাম সেনগুপ্ত। তার স্মৃতি বিজড়িত স্থাপনা সংস্কার করলে পর্যটন খাতে পরিণত হবে বলে মনে করছেন স্থানীয়রা। সংস্কার ও সংরক্ষণের অভাবে বিলীন হতে বসেছে ঝালকাঠির ঐতিহ্যবাহী কীর্তিপাশা জমিদার বাড়ি। এখনও ঘাট বাঁধানো পুকুর, উঁচু উঁচু প্রাচীরে ঘেরা নান্দনিক কারুকাজের দালান, নাচঘর সহ নানা স্থাপনা সবই আছে এই জমিদার বাড়িতে। কিন্তু সংরক্ষণ আর সংস্কারের অভাবে একেবারে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে জমিদার বাড়িটি। বাড়ির সামনে নির্মাণ করা হয়েছে একটি বালিকা বিদ্যালয়, পাশে আরেকটি স্কুল ও নার্সিং কলেজ স্থাপন করা হয়েছে। কোথাও বড় করে লেখা নেই কীর্তিপাশা জমিদার বাড়ি। চিতা জ্বলন্ত অবস্থায়
স্ত্রী স্ব ইচ্ছায়, হ্যাঁ এই জন্য সতীদাহ বলছে যে সতী সে, তার সতীত্বের যে টার্মটা ছিল আর কি আমরা ওই ধারায় জমিদার আমলে, তো স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী স্ব ইচ্ছায় আর কি ওই চিতায় আহরণ করছে জীবিত অবস্থায়। হ্যাঁ, তো সেটাই হচ্ছে এই জায়গাটা একদম স্পষ্টত এই সেই প্লট। স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী বলছে যে আমি বিদ্যা পাবো না, তারপর ওনারা জিজ্ঞাসা করছে তুমি বিদ্যা পাবা না, তা তুমি এইভাবে কিভাবে যাবা? কইছে যে না আগুন জ্বালান, আমি আগুনের ভিতরে হাত দেবো। হেয়ার পর গরম তেল বলে ফুটাইছে, আমরা যেটা শুনছি, আমার তো হিরিকের সময় বয়স হয়েছে তাই মনে করেন 2 বছর, গরম তেল ফুটাইছে এই হাত দিয়ে লড়াইছে। ভালো লেগেছে, কিন্তু আমার মনে হয়েছে যে এই জায়গাটা সংস্করণের অভাব রয়েছে এখানে। সরকার যদি এর দিকে একটু সুদৃষ্টি দেন, এবং এটা যেহেতু একটা আমাদের ঐতিহ্যের একটা অংশ, তো এটা যদি আমাদের পরবর্তী প্রজন্ম বলেন, আমাদের প্রজন্ম বলেন, এটা যদি সংস্কার করা হয় তাহলে এটা আরো ভালো লাগবে দেখতে। সেই সতীদাহ প্রথাটা আছে, সংস্কার করা সবকিছুই আছে, আবার কূপ আছে, সেটা এখন স্মৃতি হিসাবে রয়ে গেছে, ওইটা কোনো উন্নয়ন করা হয় না। যদি সরকার যদি একটু নিজেদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে এইটা আরেকটু ঐতিহ্যবাহী হয়ে উঠবে, অন্যান্য দর্শক দেখতে আসবে, পর্যটকরা দেখতে আসলে খুব ভালো লাগবে। ইতিহাস থেকে জানা যায় অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে বিক্রমপুর পোড়াগাছার রাজারাম সেনগুপ্ত কীর্তিপাশায় তার 2 ছেলের জন্য 2টি বাড়ি নির্মাণ করেন। বড় ছেলের জন্য তৈরি করা 10 আনা বড় হিস্সা জমিদার বাড়ি এখনও টিকে থাকলেও ছোট ছেলের 6 আনা ছোট হিস্সা জমিদার বাড়ি অনেক আগেই বিলীন হয়ে গেছে। ইতিহাস আর ঐতিহ্যগত কারণে কীর্তিপাশা জমিদার বাড়ি ঝালকাঠির অন্যতম পর্যটন স্পট। এটি সংস্কার ও সংরক্ষণের চেষ্টা চলছে বলে জানান এই জেলা প্রশাসক। শিব মন্দির আছে, সেখানে শিব মূর্তিও আছে, অসংখ্য মানুষ এই কীর্তিপাশা জমিদার বাড়ি দেখার জন্য এখানে আসেন। আমি নিজেও সেটা ভিজিট করতে গিয়েছিলাম এবং আমি যেটা দেখলাম তাতে মনে হয়েছে যে এটা সংরক্ষণ করা খুব জরুরি। এটা সংরক্ষণ করলে, এটা যদি সংস্কার করা যায় তাহলে অনেক পর্যটক এখানে আসতে পারবে, এই এলাকার এই জমিদার বাড়ি সম্পর্কে তাদের যে ঐতিহ্য ছিল সেগুলো জানতে পারবে। এই জমিদার বাড়িটি সংস্কার করে একটি পর্যটন কেন্দ্র করা হোক, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। জীবনের বেশিরভাগ সময়ে কাটিয়েছিলেন বিদেশে, মা ও মাটির টানে ফিরে এসেছেন দেশে, গড়ে তুলেছেন কৃষি খামার। বরিশালের 76 বছর বয়সী কৃষি উদ্যোক্তা আবু বক্কর সিদ্দিক সুমনের সফলতার গল্প জানাচ্ছেন কাউসার হোসেন রানা। সারা দেশেই গেল কয়েক মাস ধরে যখন তরি তরকারি বা সবজির বাজারে আগুন লেগে আছে, তখন শীত মৌসুমে কিছুটা নাগালের মধ্যে আসলেও সাধারণ ক্রেতাদের মধ্যে কিন্তু একটা হতাশা থেকেই গিয়েছে যে আগে যেমন তারা তরি তরকারি সবজি পেতেন, এখন কিন্তু আসলে তেমন সস্তা মূল্যে বা ততটা হাতের নাগালে পান না, বা পেলেও সেসব তরি তরকারি তেমন একটা স্বাদের থাকে না। এবং এর সাথে এই কৃষিকাজে যারা ছিলেন কৃষক, সেই কৃষকদেরও কিন্তু গ্রাম অঞ্চলে বা সব জায়গায় একটা কমতি পড়ে গেছে। তারা পেশা পরিবর্তন করছেন এবং কৃষকের মান বা সম্মান নিয়েও অনেকে এই পেশার সাথে থাকতে চাচ্ছেন না। ঠিক এই রকম একটি মুহূর্তে বরিশালের আবু বক্কর সিদ্দিকী সুমন তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন সেই কৃষি নিয়ে। তার স্বপ্ন যেন একটি কৃষি বিপ্লব চলে আসেন এবং তিনি সেজন্যই দিন রাত খেটে যাচ্ছেন যে কি করে কৃষকদেরকে আবার উদ্বুদ্ধ করা যায়। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, কৃষকের হাতে কাঁটা থাকবে, এটাই স্বাভাবিক। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ভালো আছি, আল্লাহ রাখছে ভালোই। দেখছি সকাল থেকে ব্যাপক খাটাখাটি করছেন, কি করছেন? সকালবেলায় প্রচুর দূর দূরান্ত থেকে লোক আসে, তো অনেক সময় রাত্রে থাকে, তাদেরকে একটু করতে আপ্যায়ন করতে হয়, তারপর মোটামুটি ঘরে কাজ, অনেক কাজ আছে সেটা করতে হয়। কি কি কাজ করেন আপনি এখন? আপনার এইখানে কি কি ধরনের চাষাবাদ হচ্ছে এবং এই যে বললেন যে বিভিন্ন স্থান থেকে অনেক মানুষজন আসেন, তারা আসলে কেন আসেন, কি নিতে আসেন? মূলত অ্যাকচুয়ালি আমি একজন এখনও কৃষক হতে পারি না, হয়তো বা চেষ্টা করতেছি। আমি চাচ্ছি, আমি বাইরে কটা দেশে ট্রেনিং করছি কৃষির উপরে, আমি মোটামুটি পর্যায়ে একটা আধুনিক কৃষিটাকে মোটামুটিভাবে একটু এই মানে আগের কৃষিটাকে আমি একটু চেঞ্জ করে আধুনিক কৃষিতে আনতে চাচ্ছি। যেমন মনে করেন আপনার মিষ্টি কুমড়া, আমার তারপরে দুন্দল, মধুকর যেটাকে বলা হয়, তারপরে আপনার রেখা, ঝিঙ্গে, সব লাউ তো আছেই, সবটাই আমি করি। কিন্তু সিজন আলু হিসাবে, যেমন এখন মিষ্টি কুমড়া সিজন, মিষ্টি কুমড়া দিয়েছি, কিন্তু পেঁপেটা আমার ফার্স্ট প্রায়োরিটি, পেঁপেটা নিয়ে বেশি ভাবি আর কি।
ছোট একটা পাঠশালা আছে যেখানে আমি কৃষি আমি যতটুকু বুঝি ওটুকু ওখান থেকে এসে পরামর্শ দেই এবং আলহামদুলিল্লাহ অনেকেই লুফে নিচ্ছে। মানে এই পাঠশালাটা কি কৃষির পাঠশালা এবং এখানকার এই কলেজ না, এটা একটা কৃষির উপরে একটা পাঠশালা, নাম রাখছি সুমনের পাঠশালা। রাজশাহী থেকে দিনাজপুর থেকে বিভিন্ন জায়গাতে লোক আসে, রাত্রে আমার ওখানে থেকে আপনার ওখানে বসে তাদেরকে মোটামুটি যতটুকু আমি বুঝি ওর উপর ট্রেনিং দিয়ে দেয়, ওই উপর নির্ভর করে তারা কৃষিটা স্টার্ট করে। আপনার এখান থেকে চারা নেওয়ার কারণ এখানে কারণ হচ্ছে এইটাই, আমি যে জাতটা নিয়ে করছি এটা একটা ইন্ডিয়ান জাত এবং এই জাতটার মানে একটা আছে, এই জাতটাটি আছে এটা ভাইরাস মুক্ত, 1 নম্বরে ভাইরাস মুক্ত, আর এটার কোয়ান্টিটি এত বেশি হয় যেটা এখন পর্যন্ত বাংলাদেশে অন্য কেউ এত ফলন ফলাতে পারেনি। যেটা আপনারা শুনে অবাক হবেন যে একটা গাছ, আপনি এই গাছটা কথাই ভাবি, এই যে গাছটা দেখেন গোড়া থেকে এক গাছটা হতে হতে একটা, যেমন এগুলো তো ছোটো গাছ, এগুলো তো এবছর বন্যার কারণে গাছ সব নষ্ট হয়ে গেছে, বন্যার পরে আবার কিছু গাছ আর কি টোকানো আমার কাছে চারা ছিল ওগুলো দিয়ে করছে, এই জন্য মোটামুটি বাজার আর কি ছোটো হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ভালো হয়। আমার কাছে ট্রেনিং নিয়ে যারা যায় তারা সবাই মোটামুটি দাঁড়াই যায়, এটি আমার সবচেয়ে বড় গর্বের বিষয়। খুব ভালো আছি আমি। কুমারটা এমনই আমি 50-60 মণ বিক্রি করছি, আর এখনও যে কুমার যা আছে তা তো মানে 100 মণ কুমার মানে জায়গায় জ্বলতেছে, তাই 1000টা মন হইলো 100 মণ কুমারের দাম কত? ভালোই 1 লক্ষ টাকা। জি, তাই মোটামুটি কুমারও একটা ভালো একটা, আমার মনে হয় যেন 3-4 লক্ষ টাকা আসতে পারে। আপনারা বা সবাই বলে যে একজন শিক্ষা জাতির মেরুদণ্ড, আমি বলবো যে তার সাথে কৃষিও জাতির মেরুদণ্ড হোক, এটা আমার স্লোগান। আমার বিশ্বাস অচিরেই কৃষি সেক্টরটা ঘুরে দাঁড়াবে। হয়তো আমি একজন সুমন আমি তৈরি করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না, হাজার হাজার লক্ষ লক্ষ সুমন তৈরি হয়ে যাবে এবং দেখেন কৃষি সেক্টরটা আমূল পরিবর্তন হবে, এটা আমার স্বপ্ন। সুমন ভাই এই কৃষি দেখে অন্যান্য যারা রয়েছেন তারাও কিন্তু উদ্বুদ্ধ হচ্ছেন এবং এখানে আসছেন কৃষি শিখতে এবং কিভাবে নিজেকে পাল্টানো যায় সেই কাজ করতে। এমনই আমার সাথে এখানে এসে পরিচয় হলো একজনের, তার কাছে একটু জানতে চাবো যে আপনি কোথা থেকে এসেছেন এবং কিভাবে কি করলেন। আমি দুবাই প্রবাসী ছিলাম, দুবাই থেকে আমি সুমন ভাইয়ের ভিডিও দেখলাম, ভিডিও দেখে উদ্বুদ্ধ হলাম, হওয়ার পর আমি চিটাগাং থেকে সুমন ভাই থেকে কৃষি ট্রেনিং নেওয়ার জন্য আসলাম। সুমন ভাইয়ের ভিডিওগুলো ইউটিউবে দেখি ভালোই লাগছে, ওনার রিভিউগুলো দেখলাম, এসে এখানে আসছে আজকে 2 দিন হয়েছে, এখানে ওনার বাসায় আছি। তো এই কিছু বীজ অর্ডার দিয়েছে, মানে পেঁপে বীজ প্রায় 500 বীজ মতো, তারপর আপনার কুমড়া চারা অর্ডার দেওয়া হয়েছে। তো আমরা চিটাগাং কানেক্ট না মানে কি এরকম বড় ধরনের একটা জায়গা নেওয়া হয়েছে, ওগুলোর মধ্যে আমরা এগুলো করবো আর কি। চারাটা রোপণ করা হয়, কীভাবে মেদা তৈরি করা হয়, এই সমস্ত কাজ শিখিয়ে দিয়েছে, এখন আমি এইটাতে স্বাবলম্বী। এ যেন কুমড়ার রাজ্য, চারিদিকে ব্ল্যাকস্টোন কুমড়ায় 6 লাভ। এই কুমড়া থেকেই সুমন এবছর 7 থেকে 8 লাখ টাকা আয়ের আশা করছেন। তার মতন অন্যান্য কৃষকরাও যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন পূরণ করে স্বাবলম্বী হবেন, এমন প্রত্যাশা সুমন এবং অন্যান্য কৃষকদের। এরকম সুমনের হাজারো গল্প নিয়ে আগামীতে আবার আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, চ্যানেল 24-এর সাথে থাকবেন। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। অশ্লীলতা দূর করে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যাত্রার প্রাণ ফিরিয়ে আনতে বরগুনায় অনুষ্ঠিত হলো 7 দিনব্যাপী যাত্রা উৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে হয় এই আয়োজন, যা দেখতে ভিড় করেন নানা বয়সী মানুষ। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই বাংলাদেশ। এই স্লোগান সামনে রেখে বরগুনা শহরের বিসিক শিল্পনগরীর মাঠে অনুষ্ঠিত হয় 7 দিনব্যাপী যাত্রা উৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হয় এই যাত্রাপালা। যাত্রাপালায় অশ্লীল গান ও নৃত্য পরিবেশন সুস্থ ধারার যাত্রাপালাকে ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আয়োজকরা বলেন, যাত্রার আদিরূপ ফিরিয়ে এই শিল্পকে টিকিয়ে রাখতেই কাজ করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এই ঐতিহ্যটা কিন্তু হারিয়ে গিয়েছে মাঝখানে কিছু অশ্লীল যাত্রাপালার জন্য, কারণ মানুষ এখন যাত্রাপালা বললেই বোঝে সেই অন্য কিছু, কিন্তু যাত্রাপালা যে সেই আদি রূপটা, ওই আদি রূপটা ফিরিয়ে আনানোর চেষ্টা এবং দর্শকরা যারা এসে দেখতে পারে, মানে পরিবার সহজে দেখতে পারে, সেই চেষ্টা এবং যাত্রা শিল্পটাকে বাঁচিয়ে রাখার চেষ্টাই বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই আয়োজন করেছে। গ্রামীণ সংস্কৃতি তার অন্যতম উৎস হচ্ছে এই যাত্রাপালা। তবে সেই যাত্রাপালার যে কিছুটা সমালোচিত এবং বিতর্কিত হয়ে গিয়েছিল, সেই অশ্লীলতার মুক্ত এবং সুষ্ঠু বিনোদনের উৎস হিসেবে এই যাত্রাপালা আমাদের
সংস্কৃতিতে টিকে থাকুক এবং এগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় জেলা প্রশাসন পাশে আছে এবং আগামীতেও থাকবে। হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী বিভিন্ন যাত্রা পরিবেশনা দেখতে প্রতিদিনই নানা বয়সী দর্শকের ভিড় ছিল বিসিক শিল্পনগরীর মাঠে। এখন যে অশ্লীলবিহীন যাত্রাটা হচ্ছে, এই যাত্রা যদি চলমান থাকে হয়তো 4 লক্ষ পরিবার এই যাত্রা শিল্পের উপর ডিপেন্ডেবল, তারা বিভিন্ন কাজে নিয়োজিত, তারা আজকে যাত্রা করে তাদের জীবিকা নির্বাহ করতে পারবে। আমরা সরকারকে সাধুবাদ জানাই এরকম ভালো যাত্রা করার জন্য। এই যাত্রাটা খুবই সামাজিক, যদি এই যাত্রাটা আমাগো বছরের মধ্যে 2 বার কি 3 বার দেখায় আমরা সবই দেখতে পারবো, শিখতে পারবো। আমরা ছোটবেলায় যে যাত্রা দেখছি তার সাথে মিল আছে, যাত্রা খুব অনেক ভালো করছে, যথেষ্ট রকম ভালো করছে তারা। বই আমরা পিছনের যে ইতিহাস সেটাও মনে আছে আমাদের। যাত্রা শিল্পীদের মতে অশ্লীলতার ফলে হারাতে বসেছে যাত্রাপালার ঐতিহ্য। তবে সরকারের এমন আয়োজন অব্যাহত থাকলে আবারও প্রাণচঞ্চল হয়ে উঠবে যাত্রা উৎসব। যাত্রাটা এক সময় আমাদের আদি সংস্কৃতি বলে আমরা জানতাম, সেই যাত্রাটা মাঝখানে ধ্বংসের পথে গিয়েছিল। সরকার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি এখন আবার আয়োজন করছেন এই যাত্রা অনুষ্ঠান যাতে পুনরুজ্জীবিত হয়, যাত্রা চলমান থাকে, সেজন্য তারা ব্যবস্থা নিচ্ছেন। আমরা ধন্যবাদ জানাই সরকারকে। যদি এই যাত্রাটা এইভাবে চলমান থাকে, অশ্লীলতা না থাকে, তাহলে আমরা যাত্রা শিল্পীরা আর অদূর ভবিষ্যতে আমাদের না খেয়ে থাকতে হবে না। আমাদের রুটি রুজি খাওয়া, সংসার, ছেলে মেয়ে মানুষ করা, এটার মধ্যে আমাদের সব। কিন্তু আমাদের দুঃখ কিছু কিছু লোকের জন্য, যেমন অশ্লীল নৃত্য বা এটার জন্য কিন্তু আমাদের যাত্রার মালিকও দায়ী না, আমরাও দায়ী না। এই পেশাটা নষ্ট হয়ে গেছে কিছু স্বার্থান্বেষী লোকেদের জন্য। আমরা সরকারের যে বর্তমানে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগটা যদি সঠিকভাবে সরকার পরিচালনা করে, তাহলে আমরা যেসব লোকেরা অন্য পেশায় ছিলাম সেই পেশা বাদ দিয়ে আমরা আবার এই শিল্পতে আসতে পারবো। গত 17 ডিসেম্বর থেকে শুরু হয় এই যাত্রা উৎসব। এতে অংশ নেয় দেশের নিবন্ধিত 7টি দল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।